নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শোনাচ্ছিলাম সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের কিনু গোয়ালার গলি। আজকে উপন্যাসের 3য় পর্ব। একে একে লোকজন বাড়ছে কিনু গোয়ালার গলিতে, ফোঁটা ফোঁটা করে মধু জমার মতো। একটার পর একটা দ্বীপ নিভেছিল। বসাকবাবুরা নিজেরা যখন চলে গেলেন, কিন্তু ভাড়াটে বসিয়ে গেলেন না। এতদিনে বুঝি ব্যবসা বুদ্ধি হয়েছে। একে একে ভাড়াটে আনছেন, কোথাও পার্টিশন তুলে কিংবা চটের পর্দা টাঙিয়ে। ঘরে ঘরে আবার আলো জ্বলে উঠছে। 6F বাড়িটাতেই প্রথমে নীলারা, তারপরে শান্তি আর মনীন্দ্র, ফাউ ইন্দ্রজিৎ। ঠিক উল্টো দিকেই আর একটা বাড়ি আছে, রূপে বয়সে এ বাড়িটারই দোসর। সেই বাড়িতেই কদিন হলো এসেছে শকুন্তলা। প্রত্যেক দিন নীলা যখন ক্লান্ত হয়ে কলেজ থেকে ফেরে, শকুন্তলা তখন জানালায় দাঁড়িয়ে ওকে লক্ষ্য করে। নীলা টেরও পায় না। বেলা মোটে 5টা। এরই মধ্যে কুকারে রান্না সারা শকুন্তলার। চুল আঁচড়ে সে তৈরি। বুকের উপর দিয়ে আড়াআড়ি করে আঁচল টেনে শক্ত করে গুঁজছে কোমরে। মাথায় তুলে দিয়েছে সাদা রুমালের পাল। সেবিকার অভিজ্ঞান, নববধূদের গুণ্ঠনের মতো। হাসপাতালের নাইট ডিউটি আছে শকুন্তলার। টানা টানা দুটি চোখ। রাতের পর রাত ডিউটি দিয়ে সে চোখ দুটি মাঝে মাঝে ঝিমোয়, শুধু ক্লান্তিকালো হয় না। ট্রেতে করে সাজানো ওষুধ পরিবেশন, প্রহরে প্রহরে টেম্পারেচার নেওয়া, হাসি মুখে কুশল প্রশ্ন, প্রয়োজন মতো সত্য গোপন করেও আশ্বাস দেওয়া। এই তো কাজ। অপরূপ এক বিনিদ্র বাসর, রাতের পর রাত। একই শয্যায় একই লোকের সঙ্গে নয়, শতশয্যার সেবিকা। ভোরবেলা রাস্তার আলো নেবানোর সঙ্গে সঙ্গে ফিরে আসে যখন, তখন আবার একা। সকালের ভিজে বাতাসে চোখের পাতা দুটি ভারী হয়ে এসেছে। বেড কভারটা সরানোর ধৈর্যও থাকে না। এসেই শুয়ে পড়ে। এ বিছানার শরিক নেই। মিনিট 10 গড়াগড়ি দিলে তবে ঘুম আসবে। ঘন্টা 2 ঘুমোলেই শরীর ঝরঝরে। 1 কাপ চা খেয়ে চলে যাবে স্নান করতে। ফিরে এসে দেখবে এক চিলতে রোদ পড়েছে ঘরে। এ ঘরেও রোদ পড়ে। সুতো কাটা ঘুড়ির মতো দিশেহারা রোদ কখনো কখনো ও বাড়ির ছাদ, এ বাড়ির পাঁচিল টপকে ছিটকে এসে ঘরে পড়ে। তখন শরীরটাকে মনে হয় স্নিগ্ধ, তকতকে, ধোয়া মেজের মতো চকচকে। খোলস ছেড়ে যেন বেরিয়ে এসেছে সাপিনী। ওই রোদে চুল মেলে বসবে শকুন্তলা। খড়খড়িটা টেনে দিয়ে সামনের বাড়ির মেয়েটিকে দেখবে। ওরও বুঝি চান করা হয়ে গেছে। এবারে কলেজে যাবে মেয়েটি। বিনুনি বাঁধছে। বেশ প্যাটার্নটা, পাটির মতো পরিপাটি। মনে হবে কতই না জানি চুল। দূর থেকে বোঝা যাবে না ওর কতটা খাঁটি, কতটা রিবনের জুয়োচুরি। মেশানো দুধ দেখতে যেমন সাদা, রিবন বাঁধা বিনুনিও দূর থেকে তেমনি কালো। দুপুরের খাওয়া সেরে আর এক ঘুম। পরিপূর্ণ নিরিবিলি নিশ্চিন্তে। কেউ নেই যে ঘুম ভাঙবে, বাচ্চা নেই যে জ্বালাতন করবে। দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে শরীরটাও যেন ভরে এলো। ডান হাত দিয়ে বাঁ হাতের মণিবন্ধ চেপে ধরে শকুন্তলা। এখনো বের পাওয়া যাচ্ছে, আর কদিন পরে পাবে না। এই স্ফীতি স্বাস্থ্য নয়। নিরপচয় যৌবন এখন সুদ দিচ্ছে মেদে, প্রৌঢ় সুখী পুরুষের ভুঁড়ির মতো। বিকেলের দিকে আসবে গীতা, ললিতা, মিনা, অনিমা, স্টেলা। এসেই হইচই শুরু করে দেবে। স্টোভ ধরাবে, গান গাইবে। একই সঙ্গে কাজ করে, কিন্তু বয়স এখনো কম ওদের। কিন্তু বড় রোগা। অল্প মাইনে, অপর্যাপ্ত খাটুনি। ওদের দেহে লাবণ্যের ইঙ্গিত মাত্র আছে, স্ফুরণ নেই। শক্ত করে টানা আঁচল বুকের কাছে একটুখানি ফেঁপে গেছে শুধু। হাসপাতালের কর্তৃপক্ষকে বলে লাভ নেই। ডক্টর উপাধ্যায়, যিনি সারা ইউরোপ আমেরিকা ঘুরে নামের শেষে উপাধির আদ্যক্ষরের অসংখ্য উপলখণ্ড কুড়িয়েছেন, ভিজিটের অঙ্ক যার গণিতের 3টি সংখ্যায়, তাকে কিছু বলতে যাওয়ার আগে প্রস্তুত থাকতে হবে মানসিকতা সম্বন্ধে দীর্ঘ 1 ঘণ্টাব্যাপী বক্তৃতা শোনবার জন্য। নার্সরা কল্যাণী, প্রফেশনাল নয়, মিশনারি।
একটা জাতিকে তারা বাঁচিয়ে তুলছে, সুস্থ করছে। ধাত্রী, ধাত্রী কথাটার ধাতু জানো? জানো না? সঙ্গে সঙ্গে চটে যাবেন ডক্টর উপাধ্যায়। ওই তো তোমাদের দোষ। তোমাদেরই বা কেন? শিক্ষার অসম্পূর্ণতা। গোটা কতক ল্যাটিন রোগ, মার্কিন ওষুধ আর টেম্পারেচার দেখতে শিখেই নার্স। যতক্ষণ ধাত্রী জীবনের তত্ত্বকথা শোনাতে থাকেন ডক্টর উপাধ্যায়, ততক্ষণ চোখ পুরোপুরি খোলেন না, আধবোঝা রাখেন। আস্তে আস্তে কথা বলেন, মুখটাও হাঁ হয় না। কিন্তু যেই চটলেন অমনি মুখটা হাঁ হয়ে গেল, জিভটা বেরিয়ে এলো লকলক করতে করতে। মোটা রকমের একটা জিভ, পানের রসে পুষ্ট। গীতা বলে, কবে এখানে সেবিকা সদন খুলবে শকুন্তলাদি, বলো না। শকুন্তলা বললে, খুলব রে খুলব, ব্যস্ত হোস নে। কনুয়ের কাজটা ফিতে দিয়ে মাপতে মাপতে বলে, আর একটু মোটা না হলে কি আর অধ্যক্ষ হিসেবে মানাবে? ললিতা বললে, শকুন্তলাদি নার্সেস হোম খুলবে না ঘোড়ার ডিম? লুকিয়ে কবে সংসারী হবে বলেই এখানে এসে আলাদা বাসা করেছে। চটে যাবার ভান করে শকুন্তলা বললে, নিজের স্বপ্ন পরকে দেখাস নে। তুই বুঝি ওই মতলবে আছিস? তোর সেই মেডিকেল স্টুডেন্টের খবর কি রে? এদের নিয়ে একটা নার্সেস হোম খুলবে শকুন্তলা। ছোটখাটো একটা এস্টাবলিশমেন্ট, নামও ঠিক হয়ে আছে, সেবা সত্র। মাসান্তে মাইনে নয়, স্বাধীন জীবিকা। প্ল্যান সব ঠিক হয়ে আছে। আর কিছু টাকা চাই। তারপর একে একে এরাও সবাই এসে যোগ দেবে। ললিতা, গীতা, অনিমা, এমনকি স্টেলাও। একটা শুধু সন্দেহ আছে, এত ছোট গলি, এখানে কি নার্সেস হোম চলবে? কে খবর পাবে এখানে আধ ডজন মেয়ে রোগী প্রসূতির সেবার জন্য সর্বক্ষণ তৈরি, যৎকিঞ্চিত টাকা পেলেই যারা খুশি? সমস্যা আছে তো সমাধানও আছে। গলির মুখে একটা সাইনবোর্ড থাকবে। সেই সাইনবোর্ডের নাম ঠিকানা লেখা থাকবে। আঁকা থাকবে একটা হাত, সেই হাতের অঙ্গুলি নির্দেশ সেবাসত্রের নিশানা। মেয়েরা চলে গেলে আবার সাজগোজ, আবার হাসপাতাল, আর একটি কর্তব্য নিমগ্ন রাত, আরও একটি রাত। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে শকুন্তলার ঠোঁটে হাসি ফুটল। একেবারে সাদা সরু সিঁথি। এই সিঁথির দিকে চেয়ে কে বলবে এর ওপর দিয়েও সিঁদুরের গাঢ় একটি রেখা চলে গিয়েছিল? আজকের বর্ণহীন বর্তমানের পিছনেও ছিল রঙিন একটি অতীত। সে রং যত ফিকেই হোক, যত অস্থায়ী। একই পাড়ায় বাড়ি, একেবারে মুখোমুখি দুই জানালায় ঘর। আলাপ হতে দেরি হলো না। তারপর নীলা একদিন বিকেলে বেড়াতেও এলো। ঘুরে ঘুরে দেখলেও ঘরখানা। বললে, বাহ, কি সুন্দর গুছিয়ে রেখেছেন। শুনল সেবাসত্রের পরিকল্পনা। বলল, আপনাদের দেখে হিংসে হয়, কেমন নিজের ভার নিজেরা নিয়েছেন। আমরা তো বাবার গলার বোঝা হয়ে আছি। শকুন্তলা বলল, ওপার দেখে এপারের নিঃশ্বাস বরাবরই পড়ে। আপনি তো কলেজে পড়ছেন। কিছু করবার নেই, তাই পড়ছি। নীলা বললে, নইলে কবে দিতাম সব ছেড়ে ছুড়ে। শকুন্তলার ঘরের জানালা থেকে শান্তিদের ঘরখানা দেখা যায়, অর্থাৎ কম আলোয় যতটা সম্ভব। শকুন্তলা জিজ্ঞেস করল, নিচের তলার ওই বউটি আর আপনারা বুঝি আলাদা ভাড়াটে? হ্যাঁ, নীলা বললে, ওরা পরে এসেছে। বেশ চমৎকার মেয়ে শান্তিদি, না? শকুন্তলা সোজা পথে জবাব দিলে না। কি জানি কেমন, আলাপ হয়নি তো, তবে খুব মিশুক দেখতে পাই। অনেক রাত পর্যন্ত ওদের ঘরে আড্ডা চলে। আমি তো কোনো কোনো দিন শেষ রাতেই ডিউটি থেকে ফিরি, তখনও ও বাড়িতে তাস খেলা চলছে দেখতে পাই। হ্যাঁ, নীলা বললে, মাঝে মাঝে ওরা খেলে। মণিদার খুব তাসের নেশা কিনা, তাই বন্ধু বান্ধব জুটিয়ে আনেন। মণিদাকে? ওই বউটির স্বামীর কথা বলছেন? শকুন্তলা বললে, উনি তো পাটিসানের এপাশে পড়ে পড়ে ঘুমন দেখেছি, ওকে তো কখনো খেলতে দেখিনি। খেলেন তো আপনার শান্তিদি। শান্তিদি তাস খেলেন রাত 3-4 অবধি, স্বামীর বন্ধুদের সঙ্গে স্টেক রেখে? নীলা যেন বিশ্বাস করতে চাইল না। আপনি ভুল দেখেছেন। ঠিকই দেখেছি, শকুন্তলা বললে। অত ভুল দেখলে কি আমাদের চাকরি থাকতো ভেবেছেন? থার্মোমিটারে পয়েন্ট ডিগ্রি মিলিয়ে আমাদের রোগীর টেম্পারেচার দেখতে হয়। কিন্তু
কিন্তু নীলা একটু ইতস্তত করে বললে, ওরা তো বাজি রেখে খেলেন। না হয় আপনার শান্তি দিয়েও বাজি রেখেই খেললেন। সেকালে দ্রৌপদী পণ হয়েছিলেন, একালে দ্রৌপদী না হয় নিজেই পাশা খেলতে নেমেছেন। তফাৎ কতটুকু বলুন? তফাৎ অনেকখানি। নীতি, রুচি, শিক্ষার যে ছাঁচে নীলার মনের পোশাক তৈরি, তাতে রাত পুইয়ে স্বামীর বন্ধুদের সঙ্গে জুয়া খেলার কথা কল্পনাও করা যায় না। অল্প স্বল্প মেশামেশি, কম সম হাসাহাসি বোঝা যায়, ভদ্রতা বজায় রেখে, ভদ্রতা রাখার জন্যে। কিন্তু এ কোন শান্তিদির কথা সে শুনে এলো আজ? অমন মিষ্টি শান্তিদি, এমন শান্ত, তার এ আবার কি রূপ? দুটো ছবি কিছুতেই মেলানো গেল না। এমন খটকা লাগলো মনে যে দিন কত শান্তির সঙ্গে ভালো করে কথা বলতে পারল না, চাইতে পারল না চোখে চোখে। শান্তির একটা লজ্জার কথা নীলা জেনে ফেলেছে, সেও যেন একটা লজ্জা। শেষে স্থির করল এ লজ্জার বোঝা ফেলে দেবে, শান্তিকে জিজ্ঞাসা করবে সোজাসুজি। প্রশ্নটা শুনে শান্তি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, তোমাকে সব বলবো ভাই, খোলাখুলিই বলবো। আজ শুধু এটুকু জেনে রাখো, মানুষ বদলায়। নইলে বিশ্বাস করতে পারবে, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার নাকে নোলক ছিল। 15 বছর বয়সে স্বামীকে তুমি বলতে লেগে গেছে 6 মাস। মুখে কথা ফুটত না। বহুদিন পর্যন্ত ওকে দিনের বেলা যা দেখেছি সে শুধু ঘোমটার ভেতর দিয়ে। গ্রামের মেয়ে, স্বপ্ন দেখেছি স্বামী চাকরি করবেন, টাকা এনে দেবেন তাকে, নিশ্চিন্তে ঘর করব, নির্ঝঞ্ঝাট। স্বামীকে যখন চিনলুম তখন দেখি তা হবার নয়। এ অন্য ধরনের মানুষ, এটা ধরে ওটা ছাড়ে, কখনো কখনো কিছু না ধরেই ছাড়ে। বুঝে নিলাম আমাকেও ওর মতো করেই তৈরি করে নিতে হবে, নইলে আমাকেও কবে ছাড়বেও। বদলাতে গেলাম নিজেকে। একে একে নোলক খসল, ঘোমটা উঠল, কথা ফুটল। ঘষে ঘষে পাথর শুধু ভোঁতাই হয় না ভাই, চোখাও হয়। আর প্রশ্ন করল না নীলা, কিন্তু মনের ধন্দ কাটল না। চোখা শান্তিদি হয়েছেন সন্দেহ নেই, কিন্তু সূচি মুখে ফোঁটা ফোঁটা করে বিষও জমছে যেন। ক্লেদ থেকে উঠতে পারছেন না, আরও যেন তলিয়ে যাচ্ছেন ক্রমে ক্রমে। এরই পাশে শকুন্তলা আর ওর দলের মেয়ে কটি যেন আলাদা। ওদের অতীত জানা নেই, বর্তমান ডুবে আছে অন্ধকারের গভীরে। তবু ওরা কজন হাত বাড়িয়ে দিয়েছে সামনের দিকে, উজ্জ্বল, সুস্থ, আত্মনির্ভর। শকুন্তলা, গীতা, অনিমা, স্টেলা, ওরাও বদলাতে চাইছে নিজেদের, কিন্তু শান্তিদির পথে নয়। পরের মাসের গোড়া থেকেই সেবাসত্রের উদ্যোগ আয়োজন শুরু হয়ে গেল। আরও 2খানা ঘরে কলি ফেরালো শকুন্তলা। তার মধ্যে একটি অফিস ঘর, একটি টেবিল, খান 2 চেয়ার, আপাতত এই। সাইনবোর্ড, বাড়তি গোটা 2 আলো। শকুন্তলার নিজের সামান্য কিছু পুঁজি ছিল, তার উপর 10-20 টাকা করে চাঁদা দিয়েছে আর সব মেয়েরা, একমাত্র ললিতা ছাড়া। শকুন্তলা বললে, কিরে ললিতা, তুই কিছু দিবি না? মুখটা নিবে যেন ছোট হয়ে গেল ললিতার। কিছু কিছু যে নেই কুন্তলাদি। তোর নিজের কিছু নেই জানি, কিন্তু তোর সেই মেডিকেল স্টুডেন্টই তো বেশ পয়সাওয়ালা শুনেছি, ওর কাছ থেকে কিছু দিতে পারবি নে? কাঁচুমাচু মুখে ললিতা বললে, ওর এসবে মত নেই যে কুন্তলাদি। মত নেই? শকুন্তলা হেসে উঠল, মেয়েদের পক্ষে প্রায় বেমানান গলায়। কেন, হাতছাড়া হয়ে যাবি ভয়ে? ও তোকে বিয়ে করবে কথা দিয়েছে বুঝি? বল না, দিয়েছে? একটি মেয়ের প্রশ্ন, বাকি সকলের সকৌতুক চোখ। ললিতা থামতে লাগলো, জবাব দিতে গিয়ে ঠোঁট দুটোই নড়ল, শুধু ফোটাতে পারল না। দাবা খেলতে এসে প্রমথ শিবব্রত বাবুকে বললে, আর কি কিনগোয়ালার গলি তো নবদ্বীপ হয়ে উঠল মশাই। কিরকম? রকম কি এক মশাই, ওরা অনেক রকম দেখা দেন, নর্তকী, দেবদাসী, সেবাদাসী। একজন সেবাদাসী তো এসে ঘর নিয়েছেন কুসুমবাইজি, বছর 20 আগে যে ঘরে থাকতো সেখানে। আরও কজন সেবাদাসী আসছেন শুনেছি। সেবাদাসী? বিস্মিত শিবব্রত চোখ তুললেন। ওরা তো নার্স শুনেছি। আরে মশাই, নার্স মানে সেবিকা তো। চোখ মিটমিট করে প্রমথ বলল, সেবিকা আর সেবাদাসী একই। থাকুন আরো কিছুদিন,
কত খেলা দেখতে পাবেন? গলিতে পিটন গাড়ি সার বেঁধে দাঁড়িয়ে গেল বলে। কুসুমবাইজির ওয়ারিস তো এরা সব, শুধু সবুর করুন। আড়াল থেকে শুনে শরীর রিড়ি করে উঠল নীলার, কিছু বলতে পারল না। সেবার পুজোর ছুটির পর ইন্দ্রজিৎ দেশ থেকে ফিরে এসে সোজা উঠল এ বাড়ি। কিনুগোয়ালার গলির জনসংখ্যায় আরো একজন যোগ হল। একতলার কোণের দিকে একখানা ঘর পরিষ্কার করে ইন্দ্রজিতের আস্তানা হয়েছে। 2.5 টাকা দামের তক্তপোষ, প্যাকিং বাক্সে কিছু বই, টিনের একটা সুটকেসে কিছু জামা কাপড়, সম্বলেই ঘর ভাড়া 8 টাকা। দেশে গিয়ে এবারে ভারী রোগা হয়ে এসেছে ইন্দ্রজিৎ। খুব নাকি অসুখ হয়েছিল। বললে, আর মেষের বেলতলায় যাচ্ছি না। নীলা অবাক হলো একদিন সকালে শান্তিকে সিঁড়ির কোণের খালি জায়গাটুকু পরিষ্কার করতে দেখে। কি ব্যাপার শান্তিদি? রান্নার জোগাড় করছি ভাই। সে কি, তোমাদের খাবার তো হোটেল থেকে আসে শুনি। আসতো, কিন্তু লক্ষ্মী ছাড়া কবিটা আবার এসে জুটেছে দেখছো না, ওকে কি দি? ইন্দ্রজিৎ বাবুও তোমাদের সঙ্গে খাবেন বুঝি? হোমা, খাবে না? 4টি ঘরের রান্না খাবে বলেই না মেস ছেড়ে এখানে এসে উঠেছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ালে নীলা। মাথা নিচু করে শান্তি উনুনে ফোঁ দিচ্ছিল বলে দেখতে পেল না। নীলা বললে, কিন্তু তোমার না রান্না করা বারণ শান্তিদি, হার্ট ডিজিজ, ডাক্তারের মানা। মাথা তুলে তাকালো শান্তি। উনুনের ধোঁয়ায় না মনের আবেগে চোখ দুটো চকচক করছে। বললে, আগে পেট ভরলে তবে তো লোকে হাটের কথা ভাবে ভাই। ইন্দ্রজিৎ মাসে মাসে 30 টাকা করে খরচ দেবে, সব অনিশ্চয়তার মধ্যে ওইটুকুই তো নিশ্চিত। নীলা ভাবলে জিজ্ঞাসা করে, অভাব কি এতই বেড়েছে শান্তির যে জুয়া খেলেও আর কুলোয় না? তাই হারবার জন্য যে তৈরি সেই মানুষটাকে শুদ্ধ টেনে আনতে হয়েছে। মনীন্দ্রকে আজকাল বেশি দেখতে পাওয়া যায় না। চায়ের সময় না, নাওয়ার সময় না, খাওয়ার সময় না। জিজ্ঞাসা করলে শান্তি বলে ফেরেনি, কিংবা বেরিয়ে গেছে। কোথায় ঘুরছে না তো মনিদা? আবার কোথায়? থিয়েটারে নাটক নিয়ে ঘোরাঘুরি করছেন। নাটক লিখছেন বুঝি মনিদা? নতুন নয়, পুরনো উপন্যাসগুলোকেই এখন নাটক করছেন। উপন্যাসকে নাটক করছেন কেন? বোঝো না, নাটকে পয়সা যে ঢের বেশি। এই নাটক চলতে শুরু করলেই হু হু করে যে টাকা আসতে থাকবে সে কথাটা অসম্পূর্ণ রেখেই শান্তি থেমে যায়। বলে, যাই ভাই, কবিকে চান করার তাড়া দিই গে। থিয়েটারে দিন কত ঘোরাঘুরি করেই মনীন্দ্র বুঝে নিয়েছে এ বড় শক্ত ঠাঁই। গল্প চাই মন ভুলানো, দৃশ্য চাই চোখ ভুলানো, তাছাড়া চমকপ্রদ সিচুয়েশন চাই, প্রতি অঙ্কের শেষে করতালি, অভিনেতার উপযোগী চরিত্র চাই। পাগলের মতো ঘোরাঘুরি করছে মনীন্দ্র। ফরমাস মাফিক প্রতিবার লেখা বদলে ঘষে মেজে নতুন করে নিয়ে যাচ্ছে। প্রতিবার ফেরত পাচ্ছে খাতা। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সারা দুপুর ঘোরাঘুরির পর টকটকে মুখ করে বাড়ি ফেরে আবার বেলা না পড়তেই বেরুতে হয়। থিয়েটারের মালিকের বাড়ি গিয়ে হয়তো শোনে মালিক গেছেন থিয়েটারে, ছুটল সেখানে। অনেকক্ষণ অপেক্ষার পর হয়তো সাজঘরে ঢোকার ছাড়পত্র পেল। পাত্র মিত্র নিয়ে সবা জাঁকিয়ে বসে আছেন। আর চোখে মনীন্দ্রকে দেখে নিয়ে বলেন, আসুন মনীন্দ্রবাবু, দেখি আপনার খাতা, শুধরে এনেছেন? এনেছি, মনীন্দ্র বললে। স্নায়ু শুধু হৃৎপিণ্ডের ক্রিয়াই দ্রুততর করে না, গলাও কাঁপায়। পড়ুন শুনি। একটু পড়ে বাধা পায়, আবার পরে কেটে শোধরাতে হয়। একটা দৃশ্যের শেষ কথাটা শুনে প্রধানা অ্যাক্ট্রেস চামেলি হেসেই অস্থির। থামুন আপনি মনীন্দ্রবাবু, এতখানি কথাও আপনার কলমে জোগায়, পেটে খিল ধরে মরে যাব যে। অল্প অল্প ফোটে মনীন্দ্রের মুখ। আমতা আমতা করে বলে, এ সিনটা রিলিফের জন্য দিয়েছি, এর পরে আছে একটা মৃত্যুর দৃশ্য। আসলে হাসির দৃশ্যটা ওর নিজেরও মনোপুত ছিল না। থিয়েটারের পোষা ভাঁড় অমৃত নন্দীর জন্য মালিকের কথা মতো ওটা জুড়ে দিতে হয়েছিল। মৃত্যু দৃশ্যটা আর শুনল না চামেলি। কাজ আছে অজুহাতে সরে পড়ল।
মাথার চুলটা ঠিক করতে করতে ডিরেক্টরের দিকে আর চোখে তাকিয়ে বলল, আপনার গাড়িটা তো নিচেই আছে না সুহাসবাবু? সুহাসও পেছন পেছন বেরিয়ে গেল। আজ থিয়েটার ছুটি। সবাই চলে যেতে মালিক বললেন, আপনার বইটা চামেলির মোটে পছন্দ নয় সান্যাল মশাই। কেন? স্টোরিটা তো খুব। স্টোরির জন্যে কি আটকাচ্ছে মশাই? ওই মৃত্যু দৃশ্যটাও বাদ দিতে হবে। সিনটা অবশ্য জমজমাট, কিন্তু কি করা যাবে? ওই সিনে যদি ওর স্বামী মারা যায় তবে মেয়েটিকে বিধবা হতে হয় না? হলোই বা। মনুষ্য চরিত্রের এইটুকু অভিজ্ঞতা নিয়ে আপনি নাটক লেখেন? আরে মশাই, বিধবা হলে থান কাপড় পরতে হয় যে। প্রথম অঙ্কে নায়িকা যদি বিধবা হয় তবে চামেলিকে গোটা বইটাতেই সাদা পোশাক পরে প্লে করতে হয়। শটকায় মৃদু টান দিতে দিতে চোখ বুজে নৃপনাথবাবু বললেন, চামেলি তাতে কিছুতেই রাজি হবে না। মনীন্দ্রের মুখ শুকিয়ে গেল। তবে? সমস্ত ধোঁয়া নাক আর মুখে সমান ভাগে ভাগ করে দিতে দিতে নৃপনাথবাবু চোখ খুললেন। উপায় আমি স্থির করেছি। আপনাকে আর কষ্ট করতে হবে না। খাতাটা আমার কাছে রেখে যান, যা দরকার হয় আমি করব। আপনি করবেন? নৃপনাথবাবু হাসলেন না, হাসির মতো মুখভঙ্গি করলেন মাত্র। কেন, আমি লিখতে জানি না ভেবেছেন? আরে মশাই, 55 বছর বয়স হলো, কমসে কম 100 নাটক আমার হাত দিয়ে বেরিয়ে গেছে। জেনে রাখুন, সেসব নাটকের 10 আনা 12 আনা আমারই লেখা। মশাই, আপনারা তো লিখে নির্ঝঞ্ঝাট, আর্ট হলো কিনা দেখেই খুশি। আমাকে দেখতে হয় আরো বড় ব্যাপার। আমার অভিনেতা অভিনেত্রীদের মানাবে কিনা, লোকে নেবে কিনা, আরো সোজা ভাষায় টাকা। আরো একবার বুক অবধি ধোঁয়ায় ভরে নিলেন নৃপনাথবাবু। আরো একবার ছেড়ে বললেন, আপনার নাটকটা রেখে যান, কিছু ভাববেন না। ধরুন স্বামীটাকে মেরে না ফেলে নিরুদ্দেশেও পাঠানো যায়, যায় তো? যায়। মনীন্দ্র নির্জীব গলায় বললে, ব্যাস, তাহলেই গোলমাল চুকে গেল। 12 বছরের মতো চামেলিকে আর থান কাপড় পরতে হচ্ছে না, অথচ স্বামী হারানোর এফেক্টটুকু আপনি পাচ্ছেন। মশাই, শুধু ফর্মুলা নাটক লেখা ফর্মুলা ছাড়া কিছু না। এ আর বি একত্র হলে হোল স্কোয়ার করে দিন, তারপর আপনা থেকেই হয়ে যাবে। আরও একটু ত্রুটি আছে, নায়িকার বয়স 26 করেছেন, ওটাকে 18-19 করতে হবে। কেন? 26 বছর বয়সের মেয়ের পাঠ চামেলি নেবে কেন? আমতা আমতা করে মনীন্দ্র বলল, ওর বয়স যে শুনেছি 36। নির্বিকার গলায় নৃপনাথবাবু বললেন, ওকে আমি ডিসকভার করেছিলুম, ওর বয়স তখন 17, আমার 36। বলতে বলতে নৃপনাথবাবুর গলা উদাস হয়ে গেল। সেসব যাক, চামেলির বয়স 36, কিন্তু 20 বছরের বেশি কোনো মেয়ের পাটেও আজ পর্যন্ত নামেনি। 40 পুরো না হলে এ লাইনে কেউ একটা বড় মাসি পিসির পাট নিতে চায় না। স্তম্ভিত মনীন্দ্রের দিকে তাকিয়ে নৃপনাথ বললেন, আপনাকে আর কিছু ভাবতে হবে না তো। জেনে রাখুন, আপনার নাটক মনোনীত হয়ে গেছে। আমার নাটক? এমন ক্ষীণ হয়ে কথা কটি বেরুল যে মনীন্দ্রের মনে হলো অন্য কারুর কণ্ঠস্বর শুনল। হ্যাঁ, আপনার নাটক। নৃপনাথ প্রসন্ন হাস্যে বললেন, নাটক তো আপনারই। দেয়ালে দেয়ালে পোস্টার পড়বে দেখবেন, কাগজে কাগজে সমালোচনা হবে, পুরো মহলার দিন কিছু টাকাও নিয়ে যাবেন। সেদিন রেস্তোরাঁয় চায়ের পেয়ালা ঠান্ডা করে মনীন্দ্র অনেকক্ষণ ধরে ভাবলে সে খুশি হবে কিনা। দেয়ালে দেয়ালে পোস্টার, কাগজে স্তম্ভে স্তম্ভে উচ্ছ্বাস, মহলার দিনে টাকা, তার নাটক, তারই তো আর্ট। ঠান্ডা চায়ের সঙ্গে একটা দেওয়ালি পোকা মুখে উঠে এসেছিল। থুক করে মেজে ফেলে দিয়ে মনীন্দ্র ভাবল, ও কথা যত কম ভাবা যায় ততই ভালো। অতই যদি আর্টের মায়া, তবে ছাতে বসে বাঁশি বাজালেই পারত, কিংবা রুদ্ধ গড়ে বেহালা। এ পথে নেমে এলো কেন? উপন্যাসকে নাটক করতে যদি না বেঁধে থাকে তবে সামান্য অদল বদলেই বা আপত্তি কি? শুনে শান্তি একেবারে কাছে সরে এলো। ওর বালিশ ছেড়ে মনীন্দ্রের সঙ্গে একই বালিশে মাথা রেখে বলল, সত্যি? তোমার নাটক স্টেজ হবে? সত্যি বলছো?
আমার নাটক। অন্ধকারে মনীন্দ্রের গলা শোনা গেল শুধু। কে জানে আমার কিনা, তবে লোকে জানবে আমার, বলবে আমার। বলতে বলতে যেন ঈষৎ উত্তেজিত হলো মনীন্দ্র। শান্তির চিবুক কঠিন হাতে তুলে ধরল। শিরা ওঠা আঙুলগুলো দপদপ করছে। চোখে চোখ রেখে বলল, কল্পনা করো শান্তি, তুমি মা হয়েছ, কিন্তু সেই সন্তান আমার নয়। তোমার কোলে ফুটফুটে ছেলে, সবাই প্রশংসা করছে। কেউ তার চুল, কেউ তার নাক আমার সঙ্গে তুলনা করে বলছে, ঠিক ওর বাবার মতো হয়েছে। আমি স্মিত, অপ্রতিভ, লজ্জিত মুখে সব কথা শুনছি, মেনে নিচ্ছি বিনা বাক্যে। আমার তখনকার চেহারাটা কল্পনা করতে পারো? অকস্মাৎ মনীন্দ্র চুপ করে গেল। শান্তি একখানা হাত ওর মুখে চাপা দিয়েছে। গীতা আর অনিমা এসে গেছে এ বাড়িতে। ললিতা আর স্টেলা আসবে ও মাসে। নীলা বেড়াতে এসেছিল। বাড়িতে শুধুমাত্র একটা নড়ুন পেরে ধুতি পরে আছে শকুন্তলা, আর ঢিলে একটা সেমিজ। বললে, সব তো বেশ গুছিয়ে নিয়েছি, চাকরিও ছাড়লাম নার্সিংহোমের ভরসায়, অফিস করেছি, অথচ একটা টেবিল নেই। দিন না আপনি কিছু চাঁদা তুলে দেবেন। আমাকে কে চাঁদা দেবে? শকুন্তলা মুখ টিপে হাসল। দেবে দেবে, সবাই দেবে। ওই তো কবি ইন্দ্রজিৎ রয়েছে আপনাদের বাসায়, ওর কাছে চেয়ে দেখুন না। খেপেছেন? ও টাকা পাবে কোথায়? চাইলে বলবে, আমি কবি মানুষ, গোঠে মাঠে ধাই, ধবলির চড়াই, টাকার কথা কি বা জানি। ওর আশা ছাড়ুন। হুম, শকুন্তলা বললে, আমরা অত সহজে আশা ছাড়ি না। বেশ তো, আপনি না পারেন আপনার শান্তিদিকে দিয়ে বলিয়ে দেখুন না। আমার তো মনে হয় আপনার শান্তিদি ঠিক পারবেন। শান্তিদি পারবে, নীলা নয়। কে জানে কি ইঙ্গিত ছিল শকুন্তলার কথায়। নীলার ভেতরটা জ্বালা করে উঠল। কোথায় যেন পরিহাস প্রচ্ছন্ন আছে কথাটায়, প্রায় দ্বন্দ্বযুদ্ধে প্ররোচনা দেয়। কেমন অস্বস্তি বোধ হলো নীলার। হঠাৎ জোর গলায় বলে উঠল, আমিও পারব। ইন্দ্রজিৎ বাবুর কাছ থেকে সেবা সত্রের জন্য চাঁদা আদায় করে ছাড়ব। করুন তাহলে। আলগা খোঁপার চুলের স্তূপ তুলে ঘাড়ের কাছে ঘামাচি মারতে মারতে শকুন্তলা বললে। দুবার ইন্দ্রজিতের দরজায় টোকা দিয়েছিল নীলা। তারপর অল্প একটু ঠেলে পা টিপে টিপে ভেতরে চলে গিয়েছিল। স্বাভাবিক অবস্থায় থাকলে যেত কিনা সন্দেহ, কিন্তু শকুন্তলার ঠাট্টাটা তখনও বাজছে কানে। কিন্তু দু পা এগিয়েই আবার পিছিয়ে আসতে হলো। আবার দরজাটা টেনে দিয়ে বাইরে এসে দাঁড়ালো নীলা। চোখ দুটি ঢেকে ফেলেছে। কপালের সমস্ত রক্ত শুকিয়ে গিয়ে বুঝি জমা হয়েছে স্তব্ধ স্পন্দ হৃৎপিণ্ডে। আবার এক পা দুপা করে এগিয়েছিল সিঁড়ির দিকে। হঠাৎ কে এসে পেছন থেকে ফিরে টানল। তাকিয়ে দেখল শান্তি। বুঝি ওরই পেছন পেছন বেরিয়ে এসেছে। সিঁড়ির নিচে দুজনে মুখোমুখি হলো। বার কয়েক পলক পড়ল নীলার। পল্লব দুটি ভিজে উঠেছে। শান্তি তখন থেকে একবারও চোখের পাতা না ফেলে চেয়ে আছে। অন্ধকারে মাকড়সার জাল বিছানো কোণটিতে দাঁড়িয়ে সেই নির্লজ্জ নির্মম স্থির পাথর চাউনির সামনে নীলার সমস্ত শরীরটা থরথর করে কেঁপে উঠল। আর তো বিবর্ণ দুঃস্বপ্ন দেখা গলায় চেঁচিয়ে বলে উঠল, শান্তিদি, তুমি এমন! আর কি আশ্চর্য, যাকে ভয়, যাকে ঘৃণা, সেই শান্তিকেই প্রাণপণে জড়িয়ে ধরল নীলা। শান্তি বুঝি ওকে আস্তে আস্তে ঠেলে দিলে, কিন্তু নীলার একখানা হাত রইল ওর মুঠিতে। কঠিন গলায় শান্তি বলল, নীলা শোনো, এখানে এই বাইরে দাঁড়িয়ে কোনো কথা হয় না, ঘরে এসো। ঘরের ভিতরে নীলাকে তক্তপোষের ওপর বসিয়ে শান্তি প্রতিটি কথা শান্ত অথচ দৃঢ় ভঙ্গিতে উচ্চারণ করে বললে, তুমি কতটুকু দেখেছ জিজ্ঞাসা করব না, অনুমান করছি সবই দেখেছ। তুমি এই সন্ধেবেলা ওর ঘরে কেন ঢুকেছিলে তা নিয়েও আমার কোনো প্রশ্ন নেই, যদিও কৌতুক বোধ এবং সামান্য একটি মেয়েরই কৌতূহল আছে। একটু দম নিয়ে শান্তি বলল, ভালোই হলো, আজ তুমি সব জানলে। আমি কিছুদিন থেকে তোমাকে সব খোলাখুলি বলবো ভেবেছিলাম, কিন্তু হাজার হলেও ভদ্রমহিলা তো, শেষ সংকোচটুকু জয় করতে পারিনি। সাবধান করে দেব ভেবেও দিতে পারিনি। আজে ভালোই হলো নীলা,
বেশি দূরে এগোবার আগেই তুমি জানতে পারলে এই পথে সর্বনাশ আছে। আমার চেয়ে তোমার ভাগ্য ভালো। কিন্তু শান্তিদি, নীলা এতক্ষণে কথা বলতে পারল। মণিদা জানেন? কে মণিদা? ও, আমাদের কথাশিল্পী, নাট্যকারের কথা বলছো? তিক্ত বিদ্রুপে শান্তির ঠোঁট দুটি সামান্য বেঁকে গেল। কি জানি ভাই, তবে ওকে জানানোর জন্যই তো আমার এই জাল ফেলা। ওকে জানানোর জন্য? হ্যাঁ ভাই, এই আত্মরতিরত আর্টিস্টের আত্মপ্রতারণা আমি ঘোচাতে চাই। এইসব আর্টিস্টদের তুমি চেনো না নীলা। এরা প্রত্যেকের সঙ্গেই ছলনা করেই চলে, শেষ পর্যন্ত নিজেদের সঙ্গেও। এদের বইয়ের পাতায় পাতায় দুর্দশা, অভাব, দৈন্যের জয়ধ্বনি। সব হারানোর মধ্যেই সব পাওয়া নিহিত, এমনি একটা নীতিবাক্য। অথচ নিজেদের জীবনে এরা আবার কামনা করে সাচ্ছল্য। আহ, এদের সেই হ্যাংলামির রূপ যদি তুমি দেখতে! রূপ, জয়, যশ, শুধু দেহি দেহি রব ওদের। এদের বইয়ের পাতায় পাতায় পতিতারা মহীয়সী, সতীত্ব শুধুমাত্র কুসংস্কার। অথচ ব্যক্তিগত জীবনে এরাই আবার কি সন্দিগ্ধ। আপন স্ত্রীদের কাছ থেকে চড়া হারে একনিষ্ঠ সতীত্বের শুল্ক আদায়ের আশা করে। এই ভণ্ডামি শিল্পী জীবনের সঙ্গে ব্যক্তি জীবনের পর্দা টাঙানো সদর অন্দর আমি ঘুচিয়ে দেব। নিজের সম্মান বাঁধা রেখে শান্তিদি? সম্মান বাঁধা রেখে? সম্মানের আর কতটুকুই বা আছে ভাই? ক্লান্ত গলায় শান্তি বললে। কতটুকু নিয়েই বা জন্মেছিলাম, অর্জনই বা করেছি কতটুকু? কেবলই তো খুইয়েছি। বিয়ে হলো, কিছু পেলাম না নীলা। না নিশ্চিন্ত জীবন, না নিশ্চিন্ত ঘর। আরো কিছু বরং গেল। উদাসীন স্বামী, নিজের গড়া এক বিকৃত বিকলাঙ্গ শিল্পের মহাচ্ছন্ন, টাকা নেই, হাড়ি চড়ে না। সে ভাবনা সব দায়িত্ব যেন আমার। সারা জীবন ধরে ঠিক করেছি কিছু না পাওয়ার শোক ভুলে যাব। জীবনের আর কোনো স্বাদ নেই, আর কোনো সুখ নেই। নইলে বেঁচে থাকার জন্য, শুধুই বেঁচে থাকার জন্যে যাকে ভালোবাসার অভিনয় করতে হয়, সে বেঁচে থাকাকে ভালোবাসবো কি করে বলতে পারো? শুধুই অভিনয়, 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 অভিনয়। নইলে শান্তি এতক্ষণ কঠিন হয়ে কথা বলছিল, হঠাৎ যেন স্বচ্ছন্দ হয়ে বসে পড়ল নীলার পাশে। নইলে তুমি কি মনে করো ওই অপদার্থ ছড়া মেলানো ছোঁড়াকে আমি? হাত বাড়িয়ে একটা বালিশ কোলের কাছে টেনে নিয়েছিল শান্তি। সেটাতে মুখ গুজে যেন হাসির তোড় সামলে নিলে। সব দেখে শুনে অবিনাশ বললেন, আমি দেব টেলিফোন। পকেট থেকে চেক বই বার করে বললেন, কত টাকা চাই? শকুন্তলা ওর চেয়ারের হাতলের ওপর একটা হাত রেখে দাঁড়িয়েছিল। কুণ্ঠিত স্বরে বলল, এটা কিন্তু আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। আমরা কে কিরকম লোক না জেনেই এত টাকা। কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, অবিনাশ বললেন। নীলার কাছে আমি সব শুনেছি। এসব কাজে আমার খুব উৎসাহ আছে। 5টা নারী কল্যাণ আশ্রমে মাসে 50 টাকা করে আমি চাঁদা দিই, জানেন? আর এই তো হলো সেবা, আরো উঁচু, আরো মহৎ। শুধু নারী কল্যাণ নয়, সকলের সেবা। আঁকে হ্যাঁ, শকুন্তলা হালকা গলায় বললে, সকলের, ছেলে মেয়ে শিশু সকলের শুশ্রূষার জন্যেই আমরা তৈরি আছি। বুড়ো, এমনকি আপনার মতো বুড়োদের জন্যেও। বুড়ো? হঠাৎ বুক থেকে কাশির একটা ডেলা উঠে এলো অবিনাশের গলায়। সামলে নিয়ে বললেন, ঠিক বলেছেন, বুড়ো। দীর্ঘশ্বাস ফেলে যোগ করলেন, বুড়োদের কথা কেউ ভাবে না মিস সরকার। চেকটা তাহলে নীলার হাতে দিয়ে দেবেন? সেই ভালো, সেই ভালো। অবিনাশ উঠে দাঁড়িয়ে বললেন, আজ আমি চলি তবে। ভালো করে ঢেকে ঢুকে যান, আজ বাইরে বড় ঠান্ডা। উপদেশটা ভালো ঠেকল না অবিনাশে, তবু গলাটা কমফর্টারে ঢেকে নিতে ভুললেন না। এইসব অল্প বয়সী মেয়েগুলো কি যে ভাবে তাঁদের। গলাবন্ধ জামার বোতাম লাগাতে লাগাতে অবিনাশ আর চোখে লক্ষ্য করলেন, নিজেরা কিন্তু বেপরোয়া। এই অঘ্রাণের শীতেও সব হাতকাটা ব্লাউজ পরে আছে, আধখানা কাঁধে আঁচল, আধখানা খালি, পায়ে চটি। যত হুঁশিয়ারি, সব কি শুধু অবিনাশের বেলায়? রাস্তায় এসেও অবিনাশ আফসোসটা ভুলতে পারছিল না।
আফসোসের সঙ্গে অতি সূক্ষ্মভাবে মেশানো আছে উত্তেজিত অনুভূতি। চেয়ারের হাতলের ওপর হাত রেখে দাঁড়িয়েছিল শকুন্তলা। আর এসব মেয়েদের অবস্থা যেমন হয়, প্রায় আঁচল খসে খসে পড়ছিল। পরক্ষণেই নুয়ে পড়ে কুড়িয়ে নিচ্ছিল। দু একবার ঘাড় ফিরিয়ে কথা বলতে গিয়ে শকুন্তলার দু একটা অবিন্যস্ত চুল অবিনাশের সাদার ইশারা দেওয়া সদ্য কামানো গালে এসে পড়েছিল। টিকিতে ইলেকট্রিসিটি, কিন্তু চূর্ণকুন্তলাই বা কম কি বাবা? ছুরি আবার বলে, আমাদের চেনেন না জানেন না, এতগুলো টাকা হঠাৎ দিয়ে বসলেন? আরে না চেনা না জানা জায়গায় অবিনাশ জীবনে এই প্রথম টাকা ঢালছে নাকি? বিজনেসের রিস্ক আছেই। প্রতি শনিবার যত ঘোড়ার ওপর তিনি বাজি রাখছেন তার সবকটাই কিছু নৈকস্য কুলীন নয়। তবু অদৃষ্টে থাকে যদি ওরাই টাকা দেয়। এও একটা নেশার মতো দাঁড়িয়ে গেছে অবিনাশের। যত্র তত্র টাকা শুধু ছড়িয়ে যাও। একা মানুষ, এত টাকার প্রয়োজন কি? যেটুকু ছড়াচ্ছেন তত আসল নয়, জুলপি বেয়ে তেল গড়াচ্ছে। 6 F বাড়িটার সম্মুখে অবিনাশ দাঁড়ালেন। ছড়ি দিয়ে রকটাকে ঠাহর করে নিলেন। এ বাড়িতেও একবার যেতে হবে। কি একটা সর্বনাশার ঝোঁক ভূতের মতো ঘাড়ে চেপে বসেছে অবিনাশের। চরকির মতো ঘুরপাক খেতে হচ্ছে। শরীর মরেছে, মন মরেনি। এ বড় মর্মান্তিক ট্র্যাজেডি। মৃতদেহে একটা সজীব সবুজ ক্ষুধাতুর মন বহন করছেন অবিনাশ। নইলে কি দরকার ছিল নীলার মুখে একটুখানি শুনে কি না শুনেই আজ সন্ধেবেলায় এ বাসায় লুকিয়ে ছুটে যাবার? লুকিয়ে, এমনকি নীলাকেও লুকিয়ে। ইন্দ্রজিৎ কতই বা দিত, অবিনাশ দিলেন তার চতুর্গুণ। চেকটা পেয়ে নীলা খুশি। শকুন্তলার কাছে মুখ রক্ষা হলো তবু। কিন্তু মুখ রক্ষা হলেই মনের সঙ্গে বোঝাপড়া ফুরোয় না। ইন্দ্রজিতের কাছে পরাজয়ের গ্লানি কি ঘোচে অবিনাশের কাছে বিজয়ে? কি জানি। কিন্তু অত জানাজানির দরকারই বা কি? হাতে হাতে যা পাওয়া যায় তার দামও ঢের। নীলা সেদিন অবিনাশকে উপরি দুখানা গান শুনিয়ে দিল। কালই শকুন্তলাকে চেকটা দিয়ে আসতে হবে। আর রাস্তায় নেবে অবিনাশ কমফর্টারটা খুলে ফেললেন। আজ যত খুশি ঠান্ডা লাগাবেন তিনি। কপালের শিরাগুলো দপদপ করছে। ঘাড়ের কাছে কানের গোড়ায় একটু হিমেল হাওয়ার ছিটে লাগুক। কাল না হয় চবনপ্রাশের মাত্রাটা বাড়িয়ে দেওয়া যাবে। আর পুরনো ঘি একটু বেশি সময় নিয়ে মালিশ করতে হবে। প্রমথর দোকানের সামনে দিয়ে যাবার সময় অবিনাশ একবার থমকে দাঁড়ালেন। গড়াদের ভেতর থেকে কে যেন কৌতূহলী চার চোখে ওকে লক্ষ্য করছে। 1 মিনিট দাঁড়িয়ে সাইনবোর্ডটা পড়লেন। কি ভেবে ঢুকলেন ভেতরে। প্রমথ উঠে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে। আসুন স্যার, কি চাই? কি চাই? এদিক ওদিক ভালো করে তাকালেন অবিনাশ। দোকানের যা চেহারা, বেশি কিছু চেয়ে পাওয়া যাবে বলে তো মনে হয় না। তাড়াতাড়ি এ দোকানে ঢুকে পড়াই ভুল হয়েছে। ওর বাঁধা স্যাকরা ছিল, তার কাছে গেলেই চলত। সুরির দোকানে ঢুকে অনভিজ্ঞ নবাগত যেমন লজ্জিত চাপা গলায় প্রার্থিত পানীয়দের ফরমাস দেয়, তেমনিভাবে অবিনাশ বললেন, প্রেজেন্ট দেবার মতো কিছু আছে? আছে স্যার। কি চাই বলুন? আংটি, দুল। দুল নিলে ব্যাপারটা বড় খোলাখুলি হয়ে পড়ে। অবিনাশ এ পাড়ার স্যাকরাকে অতটা জানতে দিতে রাজি নন। বললেন, আংটিই ভালো। অদৃশ্য একটু হাসি খেলে গেল প্রমথর মুখে। বাক্স খুলল। সাইজ? এই সাইজে চলবে? সাইজের কথা অবিনাশ ভাবেননি। চাপার মতো একটি আঙুলকে সোনার বেরি পরাবেন কল্পনা করেই উদ্ভ্রান্ত হয়েছিলেন। একটা বেছে নিয়ে বললেন, এইটে বোধহয়। দর নিয়ে অবিনাশ কখনো কষাকষি করেন না। নীল কাগজে মোড়া আংটিটা টুপ করে ফেলে দিলেন পকেটে। একটা বড় রকমের রিস্ক নিতে যাচ্ছেন, কিন্তু এসব কাজে সাহস একটু চাইবই কি। সিনেমা দেখেছ, গান শুনিয়েছ, আংটি নেবে না? দরজা আবার ভেজিয়ে দিয়ে ভেতরে এসে বসল প্রমথ। আংটি কেউ কিনবে বলেই না আরেকজন আংটিটা সেদিন এসে বেচে দিয়েছিল। কেনা বেচা, বাঁচা মরা, সংসার তটিনীর 2 তীর। কথক ঠাকুরের কাছে গিয়ে তত্ত্বকথাটা ভালো করে বুঝে আসতে হবে। এই গড়াদের ফাঁকা দিয়ে তাকালে দেখা যায়
জানালায় জানালায় রং বেরঙের শাড়ি ঝুলছে। কিনুগোয়ালার গলির শুকনো চোয়ালে আবার একটু একটু করে প্রাণের ছোপ লাগছে যেন। কিন্তু প্রাণ তো শুধু রঙে নয়, শব্দেও। সন্ধ্যাবেলা সামান্য একটু সিদ্ধি চড়িয়েছিল প্রমথ, তাতে নেশা হয় না। কিন্তু বায়া তবলার তালে তালে পায়ে পায়ে নুপুরের সিনজিনি শোনা যায়। বসাকবাবুদের আমলে ফরাস পড়ত, তাকিয়া গড়াতো ছিপিখোলা সোডার বোতলের শব্দের মতো বুঁদ গলায় তারিফ বুদবুদের মতো হাওয়ায় ভাসত। আবার সেই দিন আসছে, তার স্পষ্ট পদধ্বনি শুনতে পেয়েছে প্রমথ। তিক্ততম বিতৃষ্ণার অববাহিকার তীব্রতম তৃষ্ণার প্রবাহ আবিষ্কার করে নীলার বিস্ময় লাগল। নইলে সেদিন ইন্দ্রজিতের ঘরে যা দেখে পিছিয়ে এসেছিল, তারপর সমস্ত চিত্ত বিমুখ হয়ে যাবার কথা। কিন্তু ঘৃণাও যে ঘৃতস্নিগ্ধ অনুকম্পন জড়ানো একটা ঊর্ধ্বমুখী সলতের মতো কাঁপে পুড়ে পুড়ে ছাই হতে চায়। রাগ হবে কি? যাই দেখে থাকুক সেদিন, চোখের সাক্ষীর চেয়েও বড় একটা জিনিস আছে, মনের সায়। সেই মন যদি বলে ইন্দ্রজিতের কোনো দোষ নেই, ইন্দ্রজিৎ শান্তির নিষ্ঠুর একটা খেলার উপকরণ মাত্র, তবে নীলা করবে কি? একতলার ঘর অন্ধকার, পা ফেললে হিম হয়ে যায়, পাতা অবধি ভিজে যায়। ফাটা মেজের ভিতর থেকে মৃত্তিকার অদৃশ্য অসংখ্য হাত অসুস্থ সিক্ত স্নেহে জড়িয়ে ধরে। প্রাণীতত্ত্বে অনুল্লিখিত কোনো সরীসৃপের লালাসিক্ত রসনার লেহন। দরজা ঠেলতেই অল্প একটু শব্দ হয়েছিল। ইন্দ্রজিৎ চোখ মেলে তাকালো। কে? নীলা জবাব দিল না, আরও এগিয়ে এসে খুলে দিল শিয়রের জানালা। আরও এক ঝলক রোদ এসে পড়ল ঘরে। সে রোদের রঙও নিস্তেজ, অস্বাভাবিক, ক্ষয়িষ্ণু কলজে ছেঁড়া কাশির সঙ্গে উঠে আসা খানিকটা রক্তের মতো। ইন্দ্রজিৎ আবার জিজ্ঞাসা করলে, কে? শান্তি? আপনা থেকেই ঠোঁটের সঙ্গে দাঁত গেঁথে গেল নীলার। না, আমি। শুনলাম আপনার অসুখ, তাই দেখতে এসেছি। বেশ করেছেন, বসুন। কিন্তু জানালাটা খুলে দিলেন কেন? বারে, একটু আলো আসবে না ঘরে? না। ফের চোখ বুজে ইন্দ্রজিৎ বললে, আমি অন্ধকারেই ভালো থাকি। অন্ধকারটাই আদিম, পৃথিবীর আসল রং। আলোটা কৃত্রিম প্রসাধন, ওপরের একটা আস্তর, সব জায়গায় পৌঁছয় না। আজ অনেক সাহস করে এ ঘরে এসেছে নীলা, মনের সঙ্গে অনেক বোঝাপড়ার পর। ইন্দ্রজিতের এই প্রলাপের বিকাশনাও এই প্রথম নয়। স্নিগ্ধ একটু হেসে বলল, তা হোক, আমরা মেয়ে তো, আমাদের একটু প্রসাধন লাগে। একটু ঘুরে গিয়ে শিয়রের কাছে দাঁড়ালো নীলা। ইন্দ্রজিতের রোগশয্যার ওপর দিয়ে দীর্ঘ একটা ছায়া পড়ল। নিজের সেই ছায়া চিনতে পারল নীলা। রক্ত মাংসহীন কমনীয় এক নারী, মূর্তি নয়, ভঙ্গি মাত্র। ইন্দ্রজিতের পা দুটি থেকে গলা অবধি ঢাকা আছে একটা অপরিচ্ছন্ন চাদরে। খোলা থাকলে বুঝি নীলার মাথার ছায়া ওর পায়ের ওপরই পড়ত। ইন্দ্রজিতের মুখটা শুকনো, কিন্তু চোখ দুটি টসটস করছে। চোয়ালের ভঙ্গিটি দৃঢ়তর। ঈষৎ ভিন্ন দুটি ওষ্ঠাধারে অপ্রতিভ শিশু হাসি। বুকের অন্তঃস্থল থেকে কাঁপা কাঁপা একটা অনুভূতি নীলার সর্বাঙ্গে উদ্বেলিত হয়ে উঠল। তার নাম শুধু করুণা নয়, শুধুই করুণা নয়। ইন্দ্রজিতের কপালে হাত রেখে বলল, ইস, আপনার এত জ্বর। সেই হাতখানার ওপর ইন্দ্রজিৎ নিজের একটা তপ্ত হাত রেখে বলল, কত জ্বর? এক মুহূর্ত আত্মবিস্মৃত হয়েছিল। পর মুহূর্তে উঠে দাঁড়িয়ে নীলা বলল, অনেক। ওষুধ খাননি? খেয়েছি, কিন্তু আবার খাবারও বোধহয় সময় হয়ে এলো। কোথায় ওষুধ আছে বলে দিন। এদিক ওদিক তাকিয়ে ইন্দ্রজিৎ বলল, আপনি পারবেন না। শান্তি বৌদি জানে, সেই রেখেছে, তাকে ডেকে আনুন। দীপ্তিহীন একটা জ্বালা নীলার দু চোখে জ্বলে উঠেই মিলিয়ে গেল। বলল, শান্তিদি ঘরে নেই তো? নেই? কোথায় গেল? অপ্রতিভ মুখে না কামানো গালে হাত বুলিয়ে ইন্দ্রজিৎ বলল, তবে থাক, আপনি আমায় এক গ্লাস জল দিন বরং। আজ যদি নিচে এসে নীলা শান্তিদির ঘরের সম্মুখে তালা ঝুলতে দেখতে না পেত, তবে এত সাহস ওর হতো কিনা সন্দেহ। অবশ্য দেখতে যাওয়াও দুর্বলতা, একটু চোরের মতো সতর্কতা। তবু নীলা নিশ্চিন্ত হয়েই এ ঘরে এসেছে। জল নিয়ে এসে বলল, আর কি চাই বলুন।
গ্লাসটা নিঃশেষ করে দিয়ে ইন্দ্রজিৎ বলল, আর কিছু না, ওই বাক্সটার ভেতর থেকে একটা বই বের করে দিয়ে যান বরং। কবিতা পড়ে শোনাতে বলতাম, কিন্তু আপনি তো কবিতা ভালোবাসেন না। এদিক ওদিক তাকিয়ে ফের বলল, কিন্তু ও ঘরের ওরা গেল কোথায়? আমাকে ওষুধ দেবে, বার্লি দেবে, বিছানার চাদর বদলে দেবে। কোথায় চাদর আছে আর বলুন, বদলে দিচ্ছি। আবার অসহায় করুণ ভঙ্গিতে হাসল ইন্দ্রজিৎ। বলতে পারবো না তো, শান্তি বৌদি জানে। ঠোঁট কামড়ালো নীলা। এ এক অসম প্রতিযোগিতায় নেমেছে। শকুন্তলা যদি সেই ঠাট্টাটা সেদিন না করত। আস্তে আস্তে দরজাটা ভেজিয়ে ফিরে এলো বটে, কিন্তু প্রতিজ্ঞা ওর দৃঢ়তর হলো মাত্র। ইন্দ্রজিৎকে বাঁচাতে হবে। শান্তির সর্বনাশা মোহের উড়না জালে বন্দি এই মক্ষিকাটিকে উদ্ধার করতে হবে। জানালা বন্ধ করে দিন, আলো চাই না। ইন্দ্রজিতের রুগ্ন আরতি তখনও কানে বাজছিল। মনে পড়ল শান্তির কথা। এ এক অদ্ভুত ধরনের আর্টিস্ট এরা। জীবনে দুঃখ, জীবনে শোক, জীবন ক্ষয়গ্রস্ত। নিজেরাও তাই ক্ষয় রোগে নিঃশেষ হবে বলে প্রতিজ্ঞা করেছে। নিচে নেমে আরও নিচে শেষে গুহায় পালিয়ে ওপরের কঙ্করাস্ত্রিত ধরিত্রীর রূঢ় স্পর্শ থেকে বাঁচতে চায়। নিরলম্ব আকাশে অথই পাতালে সোজাসুজি দাঁড়িয়ে জীবনের মুখোমুখি হবে না। মাথা নত করে পালানোর পথ খুঁজবে। তার অসুস্থ মনের বিকারে এমন একটা জগৎ রচনা করবে যা অশরীরী, রক্ত মাংস অস্থি সমন্বিত স্থূল রূপ নয়, একটা হলদে ইমপ্রেশন মাত্রকেই পরম সারবস্তু বলে জেনেছে। চোখ মেলে সাহস করে দেখবে না আরেকটা পৃথিবীর দিকে। সে পৃথিবী শুধু রোদে পুড়ে পাথর হয় না, উজ্জ্বল হয়। ফুল ফোটে, ঘাম ছোটে, বরফ গলে সেই আলোয় প্রিয় সঙ্গমের সহনাতীত সুখে। সেই সুখকে জয় করার সাহস কই এদের? মাঝে মাঝে গুহা থেকে মুখ বাড়িয়ে দেয় বাইরে, আবার টেনে নেয় ভেতরে। এই জীবন কিংবা জীবনের বিড়ম্বনা থেকে ইন্দ্রজিৎকে বাঁচাবে নীলা। সন্ধ্যার পর গানের স্কুলে যাবার পথে দেখা হলো শান্তির সঙ্গে। কখন ফিরলেন শান্তিদি? এই একটু আগে ভাই। কোথায় গিয়েছিলেন? ওর থিয়েটারের রিহার্সালে। আজ ফুল রিহার্সাল ছিল কিনা স্পেশাল নেমন্তন্ন ছিল। অনিচ্ছাতেও কণ্ঠস্বর কঠিন হয়ে গেল নীলার। আপনি থিয়েটারে গিয়েছিলেন? এদিকে বেচারা ইন্দ্রজিৎ বাবু একা একা জ্বরে তুলো ওঠা তোষক থেকে ময়লা বিছানার চাদরটাকেই তুলে গায়ে দিয়ে ধুঁকছিলেন। এই কথা বলবে তো? কিন্তু দেখাশোনার লোক তো রেখেই গিয়েছিলাম ভাই। দেখাশোনার লোক? নীলা যেন বুঝতে না পারার ভান করল সে আবার কে। জবাব না দিয়ে শান্তি একটা সেফটি পিন বাড়িয়ে দিয়ে নীলাকে বলল, এইটে ধরো, দেখে নাও, তোমার তো। ইন্দ্রজিতের বিছানার চাদর বদলাতে গিয়ে কুড়িয়ে পেয়েছি। শান্তির মুখের দিকে তাকানোর সাহস নীলার ছিল না। আড়ষ্টভাবেই হাতটা বাড়িয়ে দিল, যান্ত্রিকভাবেই রেখে দিল চুরির সঙ্গে গেঁথে। নীলার মিলিয়ে যাওয়া মূর্তির দিকে তাকিয়ে শান্তি আপন মনেই হাসল। বেশ লাগে এই কাঁচা মেয়েদের হঠাৎ রাঙিয়ে ওঠা, এই হঠাৎ ধরা পড়ে যাওয়ার লজ্জা। বয়স বেশ হয়েছে শান্তির। এ বয়সে প্রেমে বিশ্বাস নেই তার, কিন্তু প্রেম করায় আছে। এদের বয়স কম, তাই প্রেমে এখনো পড়ছে, দুটোকে এক করে দেখছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৪র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।